দ্য ডিবেটে আপনাদের স্বাগত। আমাদের চারপাশের জগৎ মানে জীব আর জড় এই দুই ভাগে ভাগ করা, কিন্তু এই বিভাজনের একেবারে গোড়ার কথাটি কি? আমরা তো স্কুল থেকে জীবনের অনেকগুলো বৈশিষ্ট্যের কথা জেনেছি, বৃদ্ধি, পুষ্টি, শ্বসন, বংশবিস্তার, কিন্তু এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে মৌলিক, সবচেয়ে অপরিহার্য? আজকের আলোচনায় আমরা এই গভীর প্রশ্নটি খতিয়ে দেখব। আমাদের পাঠ্য উপাদানের ভিত্তিতে জীবনের সবচেয়ে প্রাথমিক বৈশিষ্ট্য কোনটি, তার গঠনগত একক কোষ নাকি জীবনকে চালনা করার শক্তি উৎস বিপাক? আমার মনে হয় জীবদেহের গঠনগত আর কার্যগত একক হিসেবে কোষই জীবনের সবচেয়ে মৌলিক ভিত্তি। আর আমার অবস্থানটা একটু ভিন্ন। আমার মনে হয় জীবনের মূল চালিকা শক্তি হল বিপাক। কোষ নিঃসন্দেহে এক অসাধারণ কাঠামো, কিন্তু যে নিরন্তর শক্তি উৎপাদন আর ব্যবহারের প্রক্রিয়াটা সেই কাঠামোকে জীবন্ত করে তোলে, অর্থাৎ বিপাক, সেটাই অধিক মৌলিক। দেখুন, আমার অবস্থানটা কিন্তু জীববিজ্ঞানের একেবারে মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, আর সেটা হল কোষতত্ত্ব বা সেল থিওরি। আমরা তো সেই ছোটবেলা থেকেই পড়ে আসছি যে কোষই হল জীবনের মূল, তাই না? সবকিছু শুরু তো ওখান থেকেই। আমার মনে আছে ল্যাবে প্রথমবার যখন একটা কোষকে মাইক্রোস্কোপের নিচে জীবন্ত চলতে দেখি, তখন মনে হয়েছিল জীবনের পুরো রহস্যটাই যেন এই ছোট্ট পরিসরে ধরা আছে। পাঠ্য উপাদানগুলো তো কোষকে বারবার জীবনের গঠনগত ও কার্যগত একক বলা হয়েছে। এই কথাটা কিন্তু একটা গভীর অর্থ আছে। এর মানে হল জীবনের জন্য যে কাঠামো দরকার আর সেই কাঠামোকে চালানোর জন্য যে কার্যকারিতা দরকার, দুটোই কোষের মধ্যে নিহিত। পুষ্টি, শ্বসন, রেচন, প্রজনন, জীবনের এই সব অত্যাবশ্যকীয় কাজগুলো কোথায় ঘটে? কোষের ভেতরেই। কোষ ছাড়া এই প্রক্রিয়াগুলো বিচ্ছিন্নভাবে চলতে পারে না। জীবদেহ তৈরির যে ধাপগুলো আমরা জানি, কোষ থেকে কলা, কলা থেকে অঙ্গ, আর অঙ্গ থেকে পুরো জীবদেহ, সেটা তো একটা বাড়ির মতো, যার ভিত্তি হল ইট। কোষ হল সেই ইট। আপনি বাড়ির ইটের যে উদাহরণটা দিলেন সেটা চমৎকার, কিন্তু আমার প্রশ্নটা হল, সেই ইটগুলো কি জীবন্ত? রবার্ট হুক ১৬৬৫ সালে কর্কের যে কোষ দেখেছিলেন সেগুলো তো মৃত ছিল। কেন? কারণ তাদের মধ্যে কোনো জীবন ক্রিয়া, কোনো বিপাক ক্রিয়া চলছিল না। একটা কোষ নিজে জড় না সজীব, সেটা তো তার ভেতরের কার্যকলাপের ওপর নির্ভর করে। আর এই কার্যকলাপের মূল চালিকা শক্তি হল শক্তি। আমরা যাকে জীবন বলি সেটা আসলে একটা প্রক্রিয়া। পরিবেশ থেকে শক্তি নেওয়া, তাকে ব্যবহারযোগ্য রূপে পরিবর্তন করা, আর সেই শক্তি দিয়ে নিজের শৃঙ্খলা বজায় রাখা, পুষ্টি গ্রহণ করে তাকে ভেঙে শক্তি উৎপাদন শ্বসন, আর সেই প্রক্রিয়ায় তৈরি হওয়া বর্জ্য পদার্থ ত্যাগ করা রেচন, এই পুরো চক্রটাই তো বিপাক। এই বিপাকই তো কোষকে জীবন্ত রাখে। ভাবুন তো, আমাদের পাঠ্যবইয়ে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অব দ্য সেল বলা হয়, কিন্তু বিপাক ছাড়া তো এই শক্তিঘরটা অচল, একটা খালি দালানের মতো। তাই আমার মতে কোষ হলো একটা অত্যাশ্চর্য মঞ্চ, কিন্তু সেই মঞ্চে যে নাটকটা চলছে, যে প্রক্রিয়াটা তাকে অর্থবহ করছে, সেটা হলো বিপাক। সুতরাং বিপাকই বেশি মৌলিক। আপনি প্রক্রিয়া বা ফাংশনের উপর জোর দিচ্ছেন, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হল, এই প্রক্রিয়াগুলো ঘটবে কোথায়? বিপাক তো কেবল কিছু বিচ্ছিন্ন রাসায়নিক বিক্রিয়া নয়। এই বিক্রিয়াগুলোকে সুসংগঠিতভাবে চালানোর জন্য একটা সুনির্দিষ্ট নিয়ন্ত্রিত পরিবেশের দরকার। কোষ ঠিক সেই কাজটাই করে। কোষ পর্দা দিয়ে ঘেরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সে জীবনের জন্য প্রয়োজনীয় সব রাসায়নিক বিক্রিয়াকে ধারণ করে, সেগুলোকে একে অপরের থেকে আলাদা রাখে এবং নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন লাইসোজোম, এর ভেতরে হজমের কাজ চলছে, আবার মাইটোকন্ড্রিয়াতে শক্তি তৈরি হচ্ছে। এই দুটো প্রক্রিয়াকে আলাদা না রাখলে তো পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। কোষ ছাড়া এই বিপাকীয় প্রক্রিয়াগুলো বিশৃঙ্খল হয়ে পড়বে, আর জীবনের জন্মই হবে না। তাই আমার মতে কাঠামো বা কোষ আগে আসে, যা বিপাকের মতো প্রক্রিয়াকে সম্ভব করে তোলে। একটা পাত্র ছাড়া আপনি স্যুপ বানাবেন কি করে? আমি দুঃখিত, কিন্তু এই যুক্তিটা ঠিক হজম হচ্ছে না। আপনি বলছেন কাঠামো বা পাত্র আগে দরকার, কিন্তু সেই পাত্রটা কোষ পর্দা বা কোষের ভেতরের অঙ্গাণুগুলো তৈরি করতে আর টিকিয়ে রাখতেই তো শক্তি লাগে। সেই শক্তি কোথা থেকে আসবে? উত্তরটা হলো বিপাক। বিপাকীয় শক্তি ছাড়া তো কোষ পর্দায় তৈরি হবে না, কোষের ভেতরের অঙ্গাণুগুলো কাজ করবে না। একটা কোষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে সারাক্ষণ মেরামত আর পুনর্গঠনের কাজ চলে, তার পুরোটাই তো শক্তি নির্ভর।
তাই বিপাক ক্রিয়া ছাড়া কোষের অস্তিত্বই কল্পনা করা যায় না। সত্যি বলতে কি, আমাদের এই বিতর্কটা বিজ্ঞানের একটা অনেক পুরনো আর গভীর বিতর্কের প্রতিচ্ছবি। জীবনের শুরুতে কোনটা আগে এসেছিল, কাঠামো না প্রক্রিয়া, যাকে বলে মেটাবলিজম ফার্স্ট বনাম জেনেটিক্স ফার্স্ট হাইপোথেসিস। একদল বিজ্ঞানী মনে করেন সমুদ্রের তলদেশে হাইড্রোথার্মাল ভেন্টের মতো জায়গায় প্রথমে রাসায়নিক বিক্রিয়ার চক্র বা আদিম বিপাক শুরু হয়েছিল, যা পরে কোষের মতো কাঠামো তৈরি করে। তাই প্রক্রিয়া ছাড়া কাঠামোর উৎপত্তি বা স্থায়িত্ব কোনোটাই সম্ভব নয়। বেশ, তাহলে এককোষী জীবের উদাহরণটা দেখা যাক। অ্যামিবা বা ইস্টের মতো জীব, যাদের পুরো শরীরটাই একটা মাত্র কোষ দিয়ে তৈরি, তারা জীবনের সব কাজ, পুষ্টি, শ্বসন, রেচন, জনন ওই একটা কোষের মাধ্যমেই করে। এটা কি প্রমাণ করে না যে কোষ নিজেই জীবনের একটা সম্পূর্ণ একক? একটা কোষই একটা পূর্ণাঙ্গ জীব হতে পারে, যা কোষের মৌলিক গুরুত্বকে সবচেয়ে জোরালোভাবে তুলে ধরে। বহুকোষী জীব তো আসলে এই এককেরই একটা জটিল সংগঠন, একটা কলোনির মতো। আমি আপনার দেওয়া উদাহরণটাই ব্যবহার করব, কিন্তু সিদ্ধান্তে পৌঁছাবো একটা ভিন্ন। অ্যামিবা জীবন্ত কারণ তার কোষের ভেতরে নিরন্তর বিপাক চলছে। সে পরিবেশ থেকে খাবার নিচ্ছে, শক্তি উৎপাদন করছে আর বর্জ্য বের করে দিচ্ছে। অর্থাৎ তার মধ্যে একটা শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো চালু আছে। যদি কোনো কারণে তার বিপাক ক্রিয়া বন্ধ হয়ে যায়, তাহলে সেই কোষটা আর জীবন্ত থাকবে না, নিছক একটা রাসায়নিকের থলিতে পরিণত হবে। জীবন জিনিসটা কিন্তু স্থির নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। বহুকোষী জীবের ক্ষেত্রেও ঠিক তাই। সেখানে কাজগুলো ভাগ হয়ে যায়, কিছু কোষ পুষ্টির জন্য, কিছু শ্বসনের জন্য, কিন্তু সব কোষের জীবন্ত থাকার মূল শর্ত একটাই, তাদের ভেতরে বিপাক ক্রিয়া সচল থাকতে হবে। তাই এককোষী হোক বা বহুকোষী, মূল চালিকা শক্তি সেই বিপাক। কোষ হলো সেই গাড়িটা, কিন্তু বিপাক হলো তার ইঞ্জিন আর জ্বালানি। ইঞ্জিন বন্ধ হলে গাড়িটা শুধুই এক টুকরো ধাতু। এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা লুকিয়ে আছে, তাই না? চলুন আমরা এমন কিছুর কথা ভাবি যা জীব আর জড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। যেমন ধরুন ভাইরাস। আমার কোষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভাইরাস কোনোভাবেই জীব নয়। তার কোনো কোষীয় কাঠামো নেই, কোনো মাইটোকন্ড্রিয়া বা রাইবোজোম নেই, সে নিজে শক্তি তৈরি করতে পারে না। একটা হোস্ট সেলের বাইরে সে তো একটা জড় রাসায়নিক কণার মতো পড়ে থাকে। জীবনের কোনো লক্ষণই তার মধ্যে নেই। এটা তো আমার যুক্তিকেই শক্তিশালী করে যে কোষ ছাড়া জীবন সম্ভব নয়। এটা একটা খুবই শক্তিশালী পয়েন্ট, আমি স্বীকার করছি। কিন্তু আসুন ভাইরাসের কাজের ধরনটা একটু দেখি। সে নিজে জড়ো হতে পারে, কিন্তু একটা জীবন্ত কোষ পেলেই সে কি করে? সে কোষের পুরো বিপাকীয় ব্যবস্থাটাকে হাইজ্যাক করে ফেলে। কোষের শক্তি, কোষের রাইবোজোম সবকিছু ব্যবহার করে সে নিজের হাজার হাজার কপি তৈরি করে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো জীবনের মূল চাবিকাঠি হলো ওই বিপাকীয় যন্ত্রটা, আর ভাইরাস হল এক ধুরন্ধ জলদস্যু যে সেই যন্ত্রটাকে নিজের কাজে ব্যবহার করে। সে প্রমাণ করে যে বিপাকীয় প্রক্রিয়াটাই আসল সম্পদ। কিন্তু সে তো নিজে পারছে না, তাকে একটা সম্পূর্ণ কোষীয় কাঠামোর ওপর নির্ভর করতেই হচ্ছে। ভাইরাস তো কোষের বাইরে একটা নিষ্ক্রিয় জেনেটিক কোড ছাড়া আর কিছুই নয়। সেই কোডটাকে বাস্তবায়িত করার জন্য তাকে জীবনের সেই মৌলিক একক অর্থাৎ কোষের ভেতরেই ঢুকতে হয়। তাই ভাইরাস আসলে কোষের গুরুত্বকেই প্রমাণ করে। তাহলে কি আমরা বলতে পারি যে জীবন বা লাইফ জিনিসটা একটা সাদা কালো ব্যাপার নয়, বরং এর অনেকগুলো ধূসর স্তর আছে? ভাইরাস হয়তো সেই ধূসর অঞ্চলের একটা দারুণ উদাহরণ। ঠিক আছে, তাহলে জীবনের সমাপ্তি বা মৃত্যুর সংজ্ঞা কিভাবে দেওয়া হবে? একটা জীবকে আমরা কখন মৃত বলি? যখন তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, রক্ত সঞ্চালন থেমে যায়, ফলে কোষগুলো অক্সিজেন আর পুষ্টি পায় না এবং একে একে মারা যেতে শুরু করে। তাদের গঠন ভেঙে পড়তে শুরু করে, অর্থাৎ শেষ পর্যন্ত জীবনের সমাপ্তি কোষীয় স্তরেই নির্ধারিত হয়। কোষীয় কাঠামোর বিনাশই হল মৃত্যু। আমি আপনার যুক্তির সঙ্গে একমত, কিন্তু কারণ আর ফলের সম্পর্কটা আমি একটু ভিন্নভাবে দেখছি। আপনি বলছেন কোষের বিনাশী মৃত্যু, আমি বলছি কোষের বিনাশ হল বিপাক বন্ধ হওয়ার একটা ফল মাত্র। হৃৎপিণ্ড বন্ধ হলে কোষ কেন মারা যায়? কারণ অক্সিজেনের অভাবে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন মানে সেলুলার রেসপিরেশন বন্ধ করে দেয়। যখন কোষের শক্তি উৎপাদন ব্যবস্থা অর্থাৎ তার বিপাকক্রিয়া সম্পূর্ণভাবে থেমে যায়, তখনই কিন্তু প্রকৃত অর্থে জীবনের সমাপ্তি ঘটে।
এরপর শক্তির অভাবে কোষের ভেতরের অঙ্গাণুগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং কোষীয় কাঠামোটা ভেঙে পড়ে। তাই বিপাকের সমাপ্তিই হল মৃত্যুর মূল কারণ, কোষের বিনাশ তার অনিবার্য পরিণতি। পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেলে যেমন একটা শহরের সব আলো নিভে যায়, শহরটা অচল হয়ে পড়ে, এটাও ঠিক তেমনই। আজকের আলোচনা শেষে আমি পুনরায় এটাই বলতে চাই, কোষ হল সেই মঞ্চ যেখানে জীবনের সমস্ত নাটক অভিনীত হয়। বিপাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, সন্দেহ নেই, কিন্তু সেই প্রক্রিয়াকে ধারণ করা, নিয়ন্ত্রণ করা এবং সম্ভব করে তোলার জন্য কোষ অপরিহার্য। কোষ ছাড়া বিপাক মানে অর্থহীন রাসায়নিক বিক্রিয়ার সমষ্টি মাত্র। জীববিজ্ঞানের মূল ভিত্তি কোষতত্ত্বের ওপর দাঁড়িয়ে আছে, কারণ জীবনের সমস্ত বৈশিষ্ট্য, যেমন ধরুন বৃদ্ধি বা প্রজনন, শেষ পর্যন্ত কোষের কাঠামো আর কার্যাবলীর মধ্যেই প্রকাশিত হয়। তাই কোষকেই জীবনের সবচেয়ে মৌলিক একক হিসেবে বিবেচনা করা যুক্তিযুক্ত। আর আমার চূড়ান্ত বক্তব্য হল, জীবন কোনো স্থির কাঠামো নয়, বরং এটি একটি সক্রিয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি হল পরিবেশ থেকে শক্তি আহরণ করে তা ব্যবহার করে নিজের শৃঙ্খলা বজায় রাখা এবং বংশবৃদ্ধি করা। এই প্রক্রিয়ার সামগ্রিক নামই হল বিপাক। কোষ হল এই প্রক্রিয়ার একটি অসাধারণ ও জটিল প্রকাশ, একটা দারুণ বাহন। কিন্তু মূল চালিকা শক্তি হল বিপাক। কাঠামো ছাড়া প্রক্রিয়া অচল, আবার প্রক্রিয়া ছাড়াও কাঠামো নিষ্প্রাণ। তবে জীবনের সংজ্ঞায় প্রক্রিয়া বা সচলতাই যদি মুখ্য হয়, আর আমার মনে হয় সেটাই, তবে বিপাককে অধিক মৌলিক বলতে হবে। জীবন একটা ঘটনা নয়, জীবন একটা প্রবাহ। এটা স্পষ্ট যে জীবনের মৌলিক ভিত্তি হিসাবে কোষ এবং বিপাক একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটাকে ছাড়া অন্যটার অস্তিত্ব মানে অর্থহীন। আমাদের এই আলোচনাটা যেন সেই পুরনো প্রশ্নেরই প্রতিধ্বনি, মুরগি আগে না ডিম আগে? ঠিক তাই। কোনটি অধিক মৌলিক, সেই প্রশ্নটি আসলে আমাদের জীব আর জড়ের মধ্যবর্তী সীমানা নিয়ে আরও গভীরভাবে ভাবতে উৎসাহিত করে। আমাদের পাঠ্য বইয়ে যে সরল সংজ্ঞা দিয়ে শুরু হয়, তার পেছনে যে কত জটিলতা আর বিস্ময় লুকিয়ে আছে, আজকের আলোচনা সেটাই দেখিয়ে দিল। এর উত্তর হয়তো এই উপাদানের আরও গভীরে অনুসন্ধান করলেই পাওয়া যাবে।